সংবিধানের ১১৬ অনুচ্ছেদকে চ্যালেঞ্জ করে আমরা রিট আবেদন দায়ের করেছিলাম। এটি শুনানির প্রায় শেষ প্রান্তে। আজকে আমাদের বক্তব্য শেষ হয়েছে। আগামীকালকে এনিকাস কিউরি একজন বাকি আছে, তিনি বক্তব্য রাখবেন। এরপরে এটি রায়ের জন্য দিন নির্ধারণ করা হবে। এই প্রেক্ষিতে আমরা মূল কথা যেটি বলেছিলাম, এবং রাষ্ট্রপক্ষকে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে এই জন্য যে তারা দুটি বিষয়কে করবেন বলে আদালতের সামনে কথা দিয়েছেন। তার মধ্যে একটি হলো পৃথক বিচার বিভাগের সচিবালয় করতে তাদের কোনো আপত্তি নেই। একই সাথে যে ডিসিপ্লিনারি রুলস, শৃঙ্খলা বিধি তৈরি করা হয়েছে, তারা এটিও বলেছেন আদালতকে যে এটি মাসদার হোসেন মামলার রায় অনুযায়ী হয় নাই। এই জন্য এই দুই কারণে রাষ্ট্রপক্ষকে আমরা ধন্যবাদ জানাতে চাই। কিন্তু একটি ব্যাপারে রাষ্ট্রপক্ষ যে বক্তব্য রেখেছেন, তারা বলছেন ১১৬ অনুচ্ছেদে এখন যে বিধান আছে, এই বিধানের কারণে চেকস অ্যান্ড ব্যালেন্স মেনটেন করা হবে বিচার বিভাগে। অর্থাৎ রাষ্ট্রপতির উপর ন্যস্ত থাকবে এবং সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ অনুযায়ী এটি কার্যকর করা হবে। আমরা বলছি সম্পূর্ণটাই রাষ্ট্রপতির উপর ন্যস্ত থাকবে না, পুরোটাই ন্যস্ত থাকবে সুপ্রিম কোর্টের উপরে। কারোর সাথে কোনো কনসালটেশনের প্রয়োজন নাই। এখন যেটি চলছে এই বিগত বছরগুলোতে আমাদের এই কোর্ট প্রাঙ্গণে যেটি চলছে, নিম্ন আদালতে এক ধরনের দ্বৈত শাসন চলছে। অর্থাৎ সুপ্রিম কোর্টেরও ক্ষমতা আছে, আবার আইন মন্ত্রণালয়ের ক্ষমতা আছে। এবং মাসদার হোসেন মামলা এটিকে বলা হয়েছে মকিং বার্ড, এটি বিচার বিভাগের সঙ্গে একটি উপহাস। এবং আমরা এটি বলেছি যে চেকস অ্যান্ড ব্যালেন্স মেনটেন করার নামে যে আইনটা এখানে করার কথা বলা হচ্ছে, এটি সম্পূর্ণভাবে সংবিধান এবং বিচার বিভাগের স্বাধীনতার সঙ্গে সাংঘর্ষিক। একই সাথে সেপারেশন অফ পাওয়ার বা বিচার বিভাগের পৃথকীকরণ যে নীতি আছে, তার সঙ্গেও সাংঘর্ষিক। আর সর্বশেষ আমরা বলেছি সংসদ সচিবালয় আইন নামে ১৯৯৪ একটি আইন আছে, সেই আইনে সর্বময় ক্ষমতা দেওয়া আছে স্পিকারকে। স্পিকারই সব কিছু নির্ধারণ করবেন, স্পিকারই হলো সর্বময় ক্ষমতার অধিকারী থাকেন। ওখানে সরকারের কোনো কর্তৃত্ব নাই, এক্সিকিউটিভ সরকারের কোনো লিঙ্ক সেখানে নাই। যদি তা না থেকে থাকে তাহলে বিচার বিভাগের উপরে লিঙ্ক থাকতে হয় কেন? কী কারণে বিচার বিভাগের উপর নাটাই লাগিয়ে রাখতে হয় এবং অধস্তন বিচারকদের স্বাধীনতা দেওয়া যাবে না কেন? এই আলোচনায় আজকে হয়েছে। আমরা এটিও আদালতকে বলেছি যে নিম্ন আদালতের বিচারকদের যদি সত্যিকার অর্থে স্বাধীনতা দেওয়া যায়, এটাই হবে বর্তমান সময়ের সবচাইতে বড় সংস্কার। এবং এই কাজটি যদি এই সময়ে করা না যায়, অন্য সময়ে করাটা উইল বি ভেরি ডিফিকাল্ট। আমরা আশা করব যে আদালত আমাদের কথা শুনেছেন, তাদের বক্তব্য কালকে শেষ হয়ে যাবে। এই ক্ষেত্রে রুলটা অ্যাবসলিউট করে নিম্ন আদালতের বিচার বিভাগকে এই আইন মন্ত্রণালয়ের করায়ত্ত থেকে সম্পূর্ণরূপে মুক্ত করে দিবেন। তারা স্বাধীনভাবে কাজ করবে, নিজের চিন্তা ভাবনা অ্যাপ্লাই করে, ইন্টেলেক্ট অ্যাপ্লাই করে কাজ করবে। এইটাই থাকবে আমাদের সবচেয়ে বড় প্রত্যাশা। চাই। আচ্ছা, গতকাল অ্যাটর্নি জেনারেল বলেছেন যে বিচার বিভাগ পৃথক সচিবালয়কে ক্ষমতার ভারসাম্য রাখতে তারা ১১৬ অনুচ্ছেদটা চান। এই বিষয়ে আপনাদের বক্তব্য? এই বিষয়ে আমরা বলেছি ক্ষমতার ভারসাম্য বলতে কি বোঝায়? ক্ষমতার ভারসাম্য বলতে বোঝায় একটা রাষ্ট্রে ৩টা অর্গান থাকে, ৩টা অঙ্গ থাকে। একটা থাকে সংসদ, একটা থাকে বিচার বিভাগ, আর একটা থাকে সরকার। এই ৩টার মধ্যে সংবিধান এই ক্ষমতার ব্যালেন্স মেনটেন করে দেয়। এর জন্য কার বুদ্ধি করতে হবে, কাকে সুন্দরবন পাঠাইতে হবে, কাকে বান্দরবন পাঠাইতে হবে, কাকে রাত 11টার সময় বসিয়ে সাজা দিতে হবে, কাকে বেল দেওয়া যাবে, কাকে বেল দেওয়া যাবে না, এগুলো তো ক্ষমতার ব্যালেন্সের নাম না। এগুলো হলো কন্ট্রোল আরোপ করার নাম, নিয়ন্ত্রণ আরোপ করার নাম। যদি সত্যিকার অর্থে ব্যালেন্স চান, তাহলে পার্লামেন্টকে যেভাবে ব্যালেন্স করেছেন, বিচার বিভাগকে একইভাবে ব্যালেন্স করা উচিত। আমরা যেটা বলেছি যে নিম্ন আদালতের বিচারকদের এই যে এক ভয়ার পরিবেশ তৈরি করে রাখা হয়, সরকারের পক্ষ থেকে করা হয়েছে আগে। আপনারা এটাও দেখেছেন, একদিনে ১৭ জন সাক্ষী নিয়ে বিচারের রায় দেওয়া হয়েছে এক রাতে। এই ক্ষমতা কোথা থেকে পেল নিম্ন আদালত? একমাত্র বাধ্য হয়ে তারা করতে বাধ্য হয়, কারণ অন্যথায় তাদেরকে সুন্দরবন, বান্দরবন পাঠানোর ভয় দেখানো। এই ভয় থেকে তাদেরকে মুক্ত করা দরকার। যতক্ষণ মুক্ত করা যাবে না, ততক্ষণ বাংলাদেশের বিচারিক ইতিহাসের নতুন কিছু রচিত হবে। আমার ধারণা আদালত আমাদের এই আর্গুমেন্ট অ্যাকসেপ্ট করবে। আপনি মনে করছেন যে স্ট্রাইক ডাউন করাটাই সমাধান? আমি মনে করছি স্ট্রাইক ডাউন করাটাই একমাত্র সমাধান। যদি আমরা সত্যিকার অর্থে মানুষের স্বাধীনতায় বিশ্বাস করি, যদি আমরা সত্যিকার অর্থে নতুন করে বাংলাদেশকে সাজানোর চিন্তায় বিশ্বাস করি, তাহলে কাউকে কন্ট্রোল করা উচিত নয়। সকলকেই স্বাধীনতা দিতে হবে, আইন অনুযায়ী যে যার জায়গা থেকে ফাংশন করবে। যদি কোনো বিচারক
বেআইনি কিছু করেন, তাহলে তার আচরণবিধি আছে, আচরণবিধি অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এর মানে এটা নয় কোনো বিচারক কাউকে বেল দিল, তাই দিলে আপনার পছন্দ হলো না আপনি তাকে খাগড়াছড়িতে বদলি করে দেবেন, আপনি তাকে সুনামগঞ্জে বদলি করে দেবেন, পঞ্চগড়ে বদলি করে দেবেন, তাহলে তো তিনি কোনো আদেশ দিতে পারবেন না, তার স্বাধীনতা বলতে কিছু থাকবে না। এই জায়গাটি যদি এনশিওর হয় তবেই বাংলাদেশ নতুন করে বিচার বিভাগ দেখবে। আর কেউ বলছে যে মনস্টার হয়ে যাবে বিচার বিভাগ, তখন বিচার বিভাগকে মানে কন্ট্রোল করা যাবে না, বিচারকরা হাইকোর্টের যে পাওয়ারটা থাকবে সেটা তারা অ্যাবিউজ করবে। এটাকে আপনি কীভাবে ব্যাখ্যা করবেন? যেটাকে আমরা বলছি যে বিচার বিভাগ মনস্টার হয়ে যাবে, তাহলে সরকার কি বিচার বিভাগকে কন্ট্রোল করে মনস্টার হচ্ছে না? যদি বিচার বিভাগ মনস্টার হয়ে যাবে এই আর্গুমেন্ট করেন, তাহলে যে সরকার বিচার বিভাগকে কন্ট্রোল করে তারা তো সুপার মনস্টার। এই সুপার মনস্টারের চাইতে তো মনস্টার ভালো। এই জায়গায় ভেরি ইম্পর্টেন্ট ইস্যু হলো কনস্টিটিউশন ঠিক করে দিয়েছে কি লিমিট হবে, সরকারকে এই কথা বলার যে কে মনস্টার হবে কে মনস্টার হবে না। যদি মনস্টার হয়ে থাকে সুপ্রিম কোর্টের বিচারকরা, তাহলে আর্টিকেল 96 অনুযায়ী সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে তার নামে অভিযোগ দেবে, তদন্ত হবে, তদন্তে সত্য প্রমাণিত হলে তিনি এখান থেকে চলে যাবেন। নিম্ন আদালতের যে বিচারিক ক্ষমতা আছে সেটা কেড়ে নেওয়া যাবে, যে কমিটির মাধ্যমে সেটাকে কেড়ে নেওয়া যায়, পানিশমেন্ট দেওয়া যায়, কিন্তু সেটা আইন মন্ত্রণালয় দিতে পারবে না, সেটা দিবে হলো সুপ্রিম কোর্ট, কারণ তারা হলো সুপ্রিম কোর্টের অধীনে। কেন সরকার এই কথা বলতে হয় যে বিচার বিভাগ মনস্টার হয়ে যাবে? কেন সরকার এই কথা বলতে চায় না যে বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করবে? তাহলে এটা যত না বেশি আইনের ব্যাপার, তার চাইতে বেশি কলোনিয়াল ঔপনিবেশিক মানসিকতা, অন্য কোনো কারণ। থ্যাংক ইউ।